না না, এ হতে পারে না। মার যাই করো, এতটা নিষ্ঠুর হতে পারে না। কিন্তু কিন্তু টুম্পা বলছিল, ও এখন আমি কি করি? এদিকে শিউলি দিও কয়েকদিন ধরে ক্লাবে আসছে না, আমি একা কদিক সামলাই। শিউলি দি, তুই হঠাৎ এখানে? শিউলিদি কোথায় কাজল? আজ হঠাৎ তোমার শিউলিদিকে মনে পড়লো কেন সোমা? আমায় তুমি ক্ষমা করো শিউলিদি। এ তুমি কি করছো বোন? এই সমাজে তোমার আমার অধিকার যে পৃথক নয় বোন, তাহলে তুমি আমার পায়ের তলায় থাকবে কেন? এসো আমার বুকে এসো। তুমি ওকে বুকে টেনে নিলে শিউলিদি? হ্যাঁ নিলাম, কিন্তু ও যে একদিন তোমাকে অপমান করে চলে গিয়েছিল, আর তারই শাস্তি নিয়ে তো ও আজ ফিরে এসেছে। দেখছো না ওর চোখের জল আর ভুলের কাজল, আর সেই ভুলের কাজল পড়া চোখে ঝরছে অনুশোচনার অশ্রু। তাই দাও শিউলিদি। না আর হয় না সোমা, আজ তুমি বাংলার বধূ, স্বামীর ঘরেই যে আজ তোমার তীর্থক্ষেত্র। হাতে শাখা, মাথায় স্বামীর দেওয়া সিঁদুর পরে আজ তুমি তুলসী তলায় গাইবে মঙ্গল গীত। অন্ধকারের দু চোখ আলোয় ভরো প্রভু, কবু যারা বিশ্বাস করে না তুমি আছো, তাদের মার্জনা করো প্রভু। মঙ্গল দীপ সে আশা যে আজ আমার মন থেকে মুছে গেছে শিউলিদি। এই শাখা, এই সিঁদুর আজ আমার জীবনে অভিশাপ হয়ে দাঁড়িয়েছে। এ কথা কেন বলছো সোমা? আত্মহংকারের বসে ভালো মন্দ বিচার না করে লাখ টাকার পরপর দিয়ে আমি বিয়ে করতে রাজি হয়েছিলাম। আমার বাবা যথেষ্ট দান সামগ্রী দিয়েছিল, কিন্তু কিন্তু তাতেও আমার শাশুড়ি সন্তুষ্ট হননি। শেষে আরো তিনি 50,000 টাকা দাবি করলেন। তারপর বাবা দিতে অস্বীকার করা, ছেলে মায়ের পক্ষ নিয়ে আমায় ত্যাগ করে আমার বিয়ে করতে রাজি হয়েছে। আগামীকাল তার বিয়ে। এবার আমার কি হবে শিউলিদি? এবার আমার কি হবে? শিউলিদি, সমাজের মানুষ যদি এই কথা বিশ্বাস না করে? বিশ্বাস বিশ্বাস তাদের করতেই হবে কাজল। আজ আমাদের সামনে উদয় হয়েছে সুদিনের সূর্য। এতদিন ধরে আমরা যা যা চেয়েছিলাম আজ তাই আমাদের হাতের মুঠোয় এসে পৌঁছেছে। শিউলিদি, কোন প্রধান আগুনে বিদগ্ধ এই সময় আজ আমাদের আন্দোলনের জীবন্ত পোস্টার। এই পোস্টারকে মানুষের সামনে দাঁড় করিয়ে চিৎকার করে বলবো, ওগো ওগো বাংলার মা বাবারা, যারা লাখ লাখ টাকা বর্পণ দেওয়ার জন্য দু হাত বাড়িয়ে বসে আছো, তারা বলে দাও এই স্বামীর ত্যাগিনী হয়ে গৃহীর ত্যাগিনী হয়ে কোন প্রধান আগুনে বিদগ্ধ লাখ লাখ সবার মতো মেয়েরা যারা স্বামীর ত্যাগিনী হয়ে কোথায় গিয়ে দাঁড়াবে, সমাজের কোন স্তরে দেবে তাদের আশ্রয়? এবার তুমি আমায় দেবে তো আশ্রয় শিউলিদি? দেব বোন দেব। এই সংগ্রামের নিশান যে এবার তোমাদেরই ধরতে হবে বোন। কিন্তু তুমি? আমি আমি এই সমিতি থেকে চিরদিনের মতো চলে যাব। তুমি কোথায় যাবে শিউলিদি? দূর ভাগ্যের সন্ধানে। শিউলিদি, তুমি হয়তো জানো না কাজল,
যে তোমার মা আমার বাবার কাছে গিয়েছিলেন তার পুত্রবধূ করার জন্য। আমার বাবার আপত্তি থাকা সত্ত্বেও আমি নিজের 1.5 লাখ টাকা বরবন দিয়ে তোমার দাদার দ্বিতীয় পক্ষের বউ হওয়ার জন্য আমি সম্মতি জানিয়েছি। বরপণ দিয়ে তুমি বিয়ে করবে শিউলিদি? প্রয়োজনের তাগিদে অনেক কিছুই করতে হয় সোমা। তোমরা হয়তো অবাক হচ্ছ তাই না, যে শিউলি নারী মঙ্গল সমিতির সম্পাদক হয়ে এতদিন এত উপদেশ দিয়ে এসেছে, সেই শিউলি তার রুলস অ্যান্ড রেগুলেশনকে জলাঞ্জলি দিয়ে তারই আদর্শকে অপমান করে চলেছে তাই না শিউলিদি? আমি জানি কাজল, শুধু তোমরা নও, সারা দেশের সমস্ত মানুষ আজ হয়তো আমাকে মিথ্যেবাদী প্রবঞ্চক বলে গালাগালি করবে, কিন্তু বিশ্বাস করো বোন, আমি আমার জীবন গড়ার উদ্দেশ্য নিয়ে আমি বধূ সাজতে চাইনি। আমি না শিউলিদি, এ বিয়ে তুমি করো না শিউলিদি। তুমি আমার মায়ের আসল চরিত্র জানো। মৃত্যুর আগের দিন পর্যন্ত মা বৌদিকে একটু শান্তি দেয়নি। মা মানুষ নয় শিউলিদি। তাই তো ওইসব অমানুষগুলোর সাথে অমানবিক ব্যবহার করতেই আজ আমি অমানুষ সাজতে চললাম। কাজল, সোমা, আমার অনেক দিনের স্বপ্ন ছিল মৃত্যুর আগের দিন পর্যন্ত আমি এই আন্দোলনের হয়ে ফাইট করব, সমাজ থেকে উড়িয়ে দেবো এই পণ প্রথা নামক কুসংস্কারকে। কিন্তু আমি তা পারলাম না বোন, আমি তা পারলাম না। এই জন্য তোমরা আমাকে ক্ষমা করো বোন, তোমরা আমাকে ক্ষমা করো। সত্যি তুমি চলে যাবে শিউলিদি? হ্যাঁ সোমা। কিন্তু কেন? আজ আমি কোনো কথাই বলবো না। যেই দিন সময় আসবে সেই দিন বাতাসের সাথে ভেসে বেড়াবে আমার এই না বলা কাহিনী। সেদিন সামান্য কিছু মানুষ আমার কাজের প্রতিবাদ করলেও তোমাদের মতো অসংখ্য মানুষ আমাকে চিৎকার করে বলবে, শিউলি, শিউলি তুমি ঠিক করেছো শিউলি। তোমার মতো শিউলি যদি ঘরে ঘরে জন্ম নেয় তাহলে সমাজ থেকে এই কুৎসিত জঘন্য আইনগুলোকে সমাজ ছেড়ে পালাতে বাধ্য হবে। কাজল, সোমা, তোমরা আমাকে কথা দাও, এই মহৎ আন্দোলনকে তোমরা মাথায় করে রাখবে। আমায় কথা দাও, এই আন্দোলন থেকে তোমরা কখনোই পিছু হটবে না। আমি তোমাকে কথা দিলাম শিউলিদি, আমি কখনোই কোনো অবস্থাতে আমাদের এই সংগঠনকে নষ্ট হতে দেব না। আমিও তোমায় কথা দিলাম শিউলিদি, জীবনের শেষ দিন পর্যন্ত তোমার এই মহৎ সৃষ্টিকে আমি মাথায় তুলে রাখবো। আর আমার কোনো দুঃখ নেই, এবার যদি আমাকে মরতেও হয়। শিউলিদি, এবার আমি আসি বোন, তোমরা সবাই ভালো থেকো, সুখে থেকো। ভগবানের কাছে প্রার্থনা করি তোমাদের এই মহৎ আন্দোলন যেন সফল হয়। বিদায় কাজল, বিদায় সোমা, চির মুক্তির মন্দির সোপান তলে কত প্রাণ হলো বলিদান, লেখায় আছে অশ্রু জলে। মুক্তির মন্দির সোপান তলে কত প্রাণ হলো বলিদান, লেখায় আছে অশ্রু জলে। কত বিপ্লবী বন্ধুর রক্তে রাঙা বন্দিশালার ওই শিকল ভাঙা, কত বিপ্লবী বন্ধুর রক্তে রাঙা বন্দিশালার ওই শিকল ভাঙা। কত জীবন দিয়েছে দরে, কত জীবন দিয়েছে দল মুক্তি করে, কত তরুণ অরুণ যাবে অস্তাচলে। মুক্তির মন্দির সোপান তলে কত প্রাণ হলো বলিদান, লেখায় আছে অশ্রু জলে। মুক্তির মন্দির সোপান তলে কত প্রাণ হলো বলিদান, লেখায় আছে অশ্রু জলে।
আছে। আর কখনো কারোর সামনে ও কথা বলো না, ওরা শুনতে পেলে তোমাকে মারবে। মেরেছে তো, ও কথা আমি বাবাকে বলেছিলাম বলে ঠাম্মা আমায় কত মেরেছে। দেখো না, দেখো এখনো পিঠে দাগ বসে আছে। ইস, কি নিষ্ঠুর ওরা। থাকবো না, আর আমি এখানে কিছুতেই থাকবো না। এখানে থাকলে ওরা আমাকে মায়ের মতো পুড়ে মেরে ফেলবে। মা, একথা বুঝতে নাই, তোমার আর কেউ না থাকো, নতুন মা তো আছে। সদমা হলেও ও তো তোমার মাসি হয়ে রাখে। আর মন খারাপ করো না, নাও এবার খাবারটা খেয়ে নাও। না পিসি, আমি খাবো না। আর তুমি আমাকে খাওয়ার কথা বলো না। খাওয়ার কথা বললেই যে আমার মায়ের কথা মনে পড়ে যায় পিসি। মা আমাকে নিজের হাতে খাইয়ে না দিলে আমার যে পেট ভরতো না। কে আমাকে আগের মতো আদর করে খাইয়ে দেবে পিসি? তুমি বলো না পিসি, তুমি বলো না। ওর খাবারটা তুমি এখানে রেখে যাও টুসি, ও পরে খেয়ে নেবে। ঠিক আছে বৌদিমণি। না, আমি খাবো না। আমি তাহলে যাই বৌদিমণি। হ্যাঁ যাও। আর শোনো, তোমাকে আর এ বাড়িতে কাজ করতে হবে না। তুমি আমায় ছুটি দিয়ে দিলে বৌদিমণি। এখন তাহলে আমি কি খেয়ে, এখন ছাড়া আমি কি খেয়ে বাঁচবো? চিন্তা করো না টুসি, প্রতি মাসে এসে তুমি তোমার মাইনেটা নিয়ে যেও। কাজ না করে মাইনে নেব? ওটা তোমার পাও না টুসি। তাহলে এবারে এত সব কাজ কে করবে? তুমি? আমি যখন এই বাড়ির বউ, তখন সমস্ত কাজ তো আমারই করা উচিত। শাখা সিঁদুর করে চৌধুরী বাড়ির বউয়ের অভিনয় করলেও আমি তো এখানে সত্যি করে বউ সাজতে আসিনি ভাই। তাই এ বাড়ির সমস্ত কাজ না থাক, তুমি তাহলে এখন এসো। ঠিক আছে বৌদিমণি। এই টুকপাকে একটু দেখো, তুমি ছাড়া খোঁজার কেউ নেই বৌদিমণি, খোঁজার কেউ নেই। জানি টুসি, আমি জানি ওর মা সাজার কোনো অধিকার আমার যোগ্যতা নেই। তবু প্রয়োজনের তাগিদে কয়েকটা দিনের জন্য হলেও ওর মা যে আমাকে সাজতেই হবে। টুম্পা, হায়, হ্যাঁ আমার কাছে আয়। আমি যে তোর মা, আমি নিজের হাতে তোকে খাইয়ে দেবো, কেমন? না, আমি তোমাকে কখনো মা বলবো না। আমার মাকে ওরা পুড়িয়ে মেরেছে জেনে তুমি ওদের সাথে মিশেছো। তোমাকে আমি কখনো মা বলবো না, কখনো না। টুম্পা, রাগ করো না সোনা, তুমি রাগ করো না। আচ্ছা বেশ, তুমি যা বলবে তাই হবে। এখন তুমি এবার খেতে এসো। গানটা বলো না। আয় রে আমার সোনামণি, আয় রে মায়ের কোলে, তোর কপালে চুমু দেব, ডাক না মামা বলে। আয় রে আমার সোনামণি, আয় রে মায়ের কোলে, তোর কপালে চুমু দেব, ডাক না মামা, ডাক না মামা। বলি হচ্ছে নাকি? এটা ক্লাব ঘর না ফাংশন যে গাধার মতো চেঁচিয়ে বাড়ি মত করছো? এ বাড়িতে এসব বেলাল্লাপনা করার সাহস তুমি পাও কোত্থেকে? কি বললে? বেলের লাপনা? বেলের লাফানো নয় তো কি? এই ছুরি, পড়াশোনা বাদ দিয়ে এখানে এসে ন্যাকামো করা হচ্ছে। আয় আয় বলছি। ও যাবে না। কি বললে? তোমরা কালা বলে তো আমি জানতাম না। খবরদার বলছি, সমীহ করে কথা বলতে শেখো, নইলে তোমার কপালে অনেক দুঃখ আছে, এই বলে দিলাম।
ঠিক আমিও সেই কথাই বলছি, দেখে শুনে পথ চলতে শেখো, নইলে কিন্তু হোঁচট খেয়ে পড়বে। খুব যে বড় বড় কথা বলছো দেখছি, তা আপনি কি ভেবেছেন বড় বড় কথাগুলো শুধু আপনার জন্যই তোলা আছে? ছোট করে কথা বলবে। তোমার এই লাল চোখ দেখার জন্য আমার বাবা এত টাকা বরপণ দিয়ে আমার বিয়ে দেয়নি। এই যে তোমার আঁচলের ওই চাবির গোছাটা এবার আমার হাতে তুলে দাও। কি বললে? এই চাবির গোছা আমি তোমার হাতে তুলে দেব? হ্যাঁ, দেবেন দেবেন দেবেন, কারণ আমার বাবা 1.5 লাখ টাকা বরপণ দিয়ে সেই অধিকারটা আমাকে কিনে দিয়েছে। কাজেই যতদিন না আমার বাবার দেওয়া 1.5 লাখ টাকা সুদ সমেত আমাকে ফিরিয়ে দিতে পারছো, ততদিন এই চাবির গোছা আমার কাছেই থাকবে। আর এই বাড়ির সবাই আমার কথা মতোই চলবে। কি গোপা দিদিমণি, আমি ঠিক বলছি তো? এই কি ভেবেছো তুমি? তখন থেকে কিছু বলিনি বলে খুব বড় বড় লেকচার যাচ্ছ, তাই না? জানো, ইচ্ছে করলে আমি এই বাড়ি থেকে কুকুরের মতো তাড়িয়ে দিতে পারি। বললে কথাটা তুমি আর একবার বলো। তোমার মুখটা যদি না আমি ভেঙে দিয়েছি, আমার নাম শিউলি। একি আমার দিদির হাত তোমার গলায় কেন? কয় না আমার পরের বাবাকে বাবা বলতে লজ্জা করে না? যদি ভালো চাও তো ওই হাড় খুলে আমার হাতে দাও, নইলে এই যে আমার এই হাত দুটো দেখেছো তো, এই শক্ত দুটো হাত দিয়ে তোমার মতো কত মেয়েকে পিটিয়ে সোজা করে দিয়েছি। তার একবার নমুনা দেখতে নাকি? দেবো না বলেছি নাকি? ও মা, তুমি চুপ করে থাকবে, ওকে তুমি কিচ্ছু বলবে না। কি হলো, দেবে না জোর করে ছিনিয়ে নিতে হবে? আমাকে এইভাবে অপমান করছে, দাদা কি কিছু বলবে না মা? তোমার দাদা এখন আমার 1.5 লাখ টাকায় কেনা গাধা, কাজেই সে এখন আমার মোটি বইবে। স্বামীকে তুমি গাধা বলছো? যে স্বামী স্ত্রীর মর্ম বোঝে না, যে স্বামী বেঁচে থাকতে তার স্ত্রীকে অকালে পুড়ে মরতে হয়, তাকে গাধা বললে অনেক বেশি সম্মান করা হয়। ও মা, কি হলো, দেবে না জোর করে আমি ছিনিয়ে নেব? দেব বৌমা, দেব। কি হলো রে বাবা? বউ না পাখিনি? এবার যাও, এই এঁঠো থালাগুলো ধুয়ে যথাস্থানে রেখে এসো। আমি এটো থালা ধোবো? শুধু এঁঠো থালাই নয়, রান্না করা, বাসন মাজা, কাপড় কাচা, সমস্ত কাজ আজ থেকে করবে তুমি। কারণ তুছিকে আমি ছুটি দিয়ে দিয়েছি। এটা কি মগের মুলুক নাকি যে তোমার হুকুমে আমাকে আমার বাড়িতে চাকরানি করতে আসতে হবে? তাহলে তুমি বউ কি করবে শুনি? গোপা দেবী, আমার বাবার চাকরানি খাটার জন্য এতগুলো টাকা বরপণ দিয়ে আমার বিয়ে দেয়নি। 1.5 লাখ টাকা বরপণ দিয়েছে বলে তুমি আমার মাকে চাকরানি খাটাবে? যদি 1 লাখ টাকার পরিবর্তে তোমার শাশুড়ি আর ননদকে তার নিজের বাড়িতে চাকরানির অধম করে রাখতে পারো, তাহলে আমি 1.5 লাখ টাকার পরিবর্তে তা কেন পারবো না গোপা দেবী? কে বলেছে এই কথা? তোমার প্রত্যেকটি কুকীর্তির কথা আমার জানা আছে গোপা দেবী, আর সেই সঙ্গে জানা আছে আমার দিদির মৃত্যুর গোপন ইতিহাস।
যদি আমার মতো একটুখানি ফোঁস অন্তত করতো, তাহলে এই শয়তানি দুটো এত সহজে তোর মাকে পুড়িয়ে মারতে পারতো না। আমরা পুড়িয়ে মেরেছি? হ্যাঁ হ্যাঁ, তোমরা নির্মম নিষ্ঠুরের মতো আমার দিদিকে তোমরা পুড়িয়ে মেরেছো। বৌমা! কেন? কিসের লোভে শেষ করে দিলে একটা সহজ সরল ফুলের মতো নিষ্পাপ জীবন? ওই 1.5 লাখ টাকা বর্পণের লোভে আমিও দেখবো কত টাকা চাও তুমি। তোমাকে আমি টাকা খাইয়ে টাকার বিছানায় শুইয়ে রাখবো। বিশ্বাস করো বৌমা, তুমি যা শুনেছো সব ভুল, সব মিথ্যে। তোমাদের দুজনকে আমি কিছুতেই ছাড়বো না। যেমন করে তোমরা আমার দিদিকে মেরেছো, ঠিক তেমনি করে তোমাদের দুজনকে আমি এখন বাড়ি চললাম। তুই কোথায় চলে যাচ্ছিস গোপা? আমার বাড়িতে অনেক কাজ পড়ে আছে। না না, তুই আমাকে একা ফেলে যাস না গোপা, আমাকে একা ফেলে যাস না। তোমার ঘর সংসার তুমি সামলাও, আমি আসি মা, আমি আসি। আমাকে একা ফেলে যাস না। উঠোনের ঘর পরিষ্কার করে উনুনে আগুন দিকে যাও। ঠিক 10টার মধ্যে ভাত খেয়ে টুম্পা স্কুলে যাবে। রান্নার যদি 1 মিনিটও দেরি হয়, তাহলে কিন্তু তোমার এই বেলার খাবার বন্ধ হয়ে যাবে। কথাটা যেন মনে থাকে। আমার কি হলো রে? কেন আমি বরপণ নিয়ে এমন পাখিনি ঘরে আনলাম? আমার আগের বৌমা যে ভালো ছিল। ও গো মায়েরা, তোমরা আমার মতো বরপণ নিয়ে এমন পাখিনি ঘরে এনো না, ঘরে এনো না। আস্তে আস্তে দেখি চোখটা।
করো। ডাক্তারবাবু তোমাকে বেশি কথা বলতে বারণ করেছে। মা, বলতে দে মা, বলতে দে। নইলে হয়তো আমি আর বলার সুযোগ পাবো না। মা, ওরে মা, তুই তোর টিউশনির সামান্য টাকা আমার জন্য শেষ করে দিলি। অথচ আমার ছেলে এত ভালো চাকরি করো। মা, মা, তুমি একটু শান্ত হও মা। শ্যামলী মা, 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 তুমি আর কথা বলো না মা, আমার লক্ষ্মী মা। এবার একটু ঘুমাবার চেষ্টা করো তো মা। ওরে মা, আমি ঘুমাবো রে মা। এবার আমার ঘুমার সময় হয়ে এসেছে। চিরদিনের মতো আমি আবার ঘুমিয়ে পড়লাম। মা, এসব তুমি কি বলছো মা? আমি তো কিছুই করে যেতে পারলাম না রে মা। তাই তো দুঃখ হয় আমার মৃত্যুর পর। তুই কোথায় থাকবি মা? এই কথা ভাবলে আমার মা, মা, ও কথা বলো না মা। তুমি আবার সুস্থ হয়ে উঠবে, তারপর আমরা এ বাড়ি ছেড়ে দূরে কোথাও স্বাধীনভাবে গিয়ে বাঁচবো মা। তুমি দেখে নিও মা, আমি একটা চাকরি ঠিক জোগাড় করে নিতে পারবো মা। বাঁচতে আমারও বড় ইচ্ছে করে রে মা, কিন্তু আমার ভাগ্য বোধহয় আমাকে চারিদিকে তো অন্ধকার হয়ে আসছে কেন? দিনের আলো বুঝি শেষ হয়ে যাচ্ছে। মা, কোথায় অন্ধকার মা? এখন তো অনেক বেলা বাকি। তাহলে আমার এত অন্ধকার কেন? আমি তোকে দেখতে পাচ্ছি না কেন? আমি তোকে দেখতে পাচ্ছি না কেন? শ্যামলী, মা, মা গো, এই তো দেখো, আমি তোমার কাছে বসে আছি মা। আমার নিশ্চয় নিচে এত কষ্ট হচ্ছে কেন? শ্যামলী, মা, শ্যামলী। যখন মা, তুমি কেন কথা পড়বে বলছো না কেন মা? তুমি কথা বলো মা। তুমি চোখ ভেবে চেয়ে দেখো মা। তোমার ফ্যামিলি তোমার কাছে বসে আছে মা। মা, আমি বাইব না, আমি বাইব না মোর খেয়া তরি এই ঘাটে গো। যখন পড়বি না মন পায়ের চিহ্ন এই বাটে, চুকিয়ে দেব বেচা কেনা, মিটিয়ে দেব গো, মিটিয়ে দেব লেনা দেনা, বন্ধ হবে আনাগোনা এই হাতে। তখন আমায় নাই বামনি রাখলে, যখন পড়বি না মন পায়ের চিহ্ন এই বাটে। ঠাকুমা, এই দেখো, আমি তোমার জন্য কত ফল এনেছি। এ কি? তুমি কাঁদছো কেন পিসিমণি? ওরে বাবলু, তোর ঠাকুমা যে আর কথা বলবে না আমাদের
কি কারো চিরকাল থাকে? আমরা তো রয়েছি। হ্যাঁ, ভালো কথা। আমি একটা নতুন কাপড় পাঠিয়ে দিচ্ছি, তুই ওই নোংরা কাপড়টা চেঞ্জ করে আর মৃতদেহটাকে ঘরে আনিস, কেমন? মা, মা গো, তোমার শেষ সময় তোমার দিকে কেউ ফিরেও তাকালো না, আর এখন লোক লজ্জার ভয়ে তোমার নতুন সাজাতে চাইছে। না, আমি এই সাজিয়ে সবাইকে দেখিয়ে বলবো, বাবু মশাইরা, এই আমার মা, যে সারা জীবন তার পুত্র মতো চাকরানি খেটেছে, অথচ অসুখের সময় একটু ওষুধ পায়নি। ওরাই আমার মাকে মেরে ফেলেছে। আপনারা এর বিচার করুন বাবু মশাইরা, আপনারা এর বিচার। জেগে উঠলে কেলেঙ্কারি বাঁধবে। বলি ও মা, তোমার হলো? বাড়িতে নেই, আমি কাজটা বেশ ভালোই গুছিয়ে নিতে পেরেছি। এইবার তোর বাড়িতে কোনো রকমের রাতটা কাটিয়ে ভোরে ট্রেনে একেবারে এই কোথায় যেন বলেছিলে? শিলিগুড়ি। ওখানেই তো তোমার জামাই পোস্টিং আছে। ভালোই হয়েছে। ওই হরমজাদি বউটা কিনা আমাকে জব্দ করবে। নে ওরে বা, ওর আলমারির সমস্ত টাকা গয়নাগুলো একেবারে ফাঁকা করে দিয়েছি। সত্যি মা? কত টাকা আছে মা? কত কিছু গুনেছি নাকি? মরে বা, কেঁদে কেঁদে মরে বা হতচ্ছাড়ি। কদিন আমাকে কম খাটিয়েছে? কেমন যুক্তিটা দিলাম বলো? তোর বুদ্ধির কি কোনো তুলনা হয় রে গোপা? তুই আমার পেটে না জন্মে আমার তোর পেটে জন্মানো উচিত ছিল। আমার সোনামণি, আমার সোনামণি, আমার সোনা মা, আমার সোনা মা। কত টাকা আছে মা? পুলিটা আমার দাও, নিয়ে যেতে তোমার কষ্ট হবে। যদি ঘুমাচ্ছে, চল কেটে দিই। তুই আমাকে ঠেলে দিলে? বল বল, কে তুই? বল। সরিয়ে দেখ তো গোপা, তারা দেখাচ্ছি মজা। বৌমা, বৌমা তুমি? খবরদার, তুমি বৌমা বলবে না, কারণ মা হওয়ার যোগ্যতা আপনার নেই।
এর মূল্য আপনাদের দিতেই হবে। ও কথা বলো না বৌমা। আপনারা কি জানেন কেঁদে কেঁদে ঘুরে বেড়ায় আমার সন্তান যখন আমাকে মা মা বলে কেঁদে ওঠে, তখন আমার মাতৃ হৃদয় ছটফট করে ওঠে। আমি তখন নিজেকে ঠিক রাখতে পারি না, আমি বলতে পারি না, ওরে সোনা এই তো আমি, তুই আমার কাছে আয় মা, তুই আমার কাছে আয়। কিন্তু আমি তাকে যে একটুও ছুতে পারি না, আমি ছুতে পারি না, আমি ছুতে পারি না। যে মহাপাপ আপনারা করেছেন তার শাস্তি আপনাদের পেতেই হবে, আর সেই সময় আগত আছেই আপনাদের ধ্বংস হবে। ওরে বাবা রে, এই শুভ সময় যত অশুভ চিন্তা মাথা ভিড় করে, চল এখান থেকে কেটে পড়ি। আস্তে আস্তে কথা বলো মা, বেশি হুটোপুটি করো না। আমার হাতটা ধরে পা টিপে টিপে চলো। টিপে টিপে যাবে, নইলে কিন্তু বাবা রে, ওরে বাবা, মা আস্তে আস্তে চলো মা, একদম আস্তে আস্তে চলবে, নাহলে কিন্তু ধীরে ধীরে চলো মা, ধীরে ধীরে চলো, ধীরে ধীরে। বাহ, চমৎকার! ছেলে বউকে সর্বশান্ত করে বিয়ের ভবিষ্যৎ করতে যাচ্ছ, তাই না? আমি কাশি চলে যাবো বৌমা। ও তাই বুঝি আমার আলমারির সমস্ত টাকা গয়নাগুলো চুরি করে কাশি চলেছ পুণ্য সঞ্চয় করতে, তাই না? আমার কোনো দোষ নেই বৌমা, এই গোপা এসব আমায় করতে বলেছে। না বৌদি, এই মা আমাকে বলেছে। আমার এমন সর্বনাশ করলি গোপা। তোমরা দুজনে মিলে অনেক পাপ করেছো, আজ আমি তোমাদের ছাড়বো না। শয়তানির দল! কি তুমি ওই মশলাতে আমার দিকে আদা দিলে না? ও বাবা, ও বৌদি, তোমাদের পাপের তরি এবার কানায় কানায় পূর্ণ হয়েছে, তাই তো তোমাদের চমদূত হয়ে আজ আমি তোমাদের সামনে এসে দাঁড়িয়েছি। যখন আমার দিদি তোমাকে বলেছিল, তখন তোমাদের দয়া মায়াগুলো কোথায় ছিল? না, তোমরা যখন আমার দিদিকে ছাড়নি, তখন তোমরাও আমার ঘর থেকে নিস্তার পাবে না। তোমাদের স্বেচ্ছাচারিতায় বলি হয়েছে আমার দিদির অসহায় নিষ্কলঙ্ক প্রাণ। তোমাদের জন্য এই শিউলি তার মহান আদর্শকে পথে তুলে ছুঁড়ে ফেলে সকালে ঝরে পড়ার প্রতিজ্ঞা মাথায় তুলে নিয়েছে। তাই তোমাদের আমি কিছু
সমাজের সমস্ত মানুষকে আজ তোমরা চিৎকার করে ডাকো। আমি তাদেরকেই জিজ্ঞাসা করব, বাবু মশাইরা, যে গোপার মতো পুত্রবধূরা যারা সামান্য কয়েক হাজার টাকা বরপণের লোভে তার শাশুড়ি আর তার ননদকে নিজের বাড়িতে নিজের স্বাধীনতা কেড়ে নিয়ে চাকরানি প্রদান করে রাখতে পারে, সেই সব স্বার্থান্বেষী বিলাসী পুত্রবধূদের কি শাস্তি হওয়া উচিত? আর এই সব লোভী শাশুড়ির দল যারা লাখ লাখ টাকা বরপণের লোভে পুত্রবধূকে পুড়িয়ে মেরে দ্বিতীয়বার ছেলের বিয়ে দিয়ে পণের পিপাসা মেটায়, তাদের মতো ডাইনি শাশুড়িদের কি শাস্তি হওয়া উচিত? আপনারা উত্তর দিন। আপনারা যাই বলুন, হ্যাঁ, আমার বিচারে এদের একমাত্র শাস্তি হলো মৃত্যু। তাই এই দুই শয়তানির দলকে আমি পুরীতমে শাস্তি দিতে আজ আমি সাজলাম বাঘিনী শত শত নারী পণের বলি, প্রতিবাদ করেনি তো কেউ, তাই মশাল হাতে করতে ওঠে আজকের বাঘিনী বউ। শত শত নারী পণের বলি, প্রতিবাদ করেনি তো কেউ, তাই মশাল হাতে করতে ওঠে আজকের বাঘিনী বউ। আজকের বাঘিনী বউ, আজকের বাঘিনী আমাদের নাটক এখানেই সমাপ্ত হলো।